টেস্টে তার স্বপ্ন ছিল চে গুয়েভারা হবে। আমি তাকে অনেক দিন গণস্বাস্থ্য কেন্দ্রে তার আস্তানা কাটার চেষ্টা করেছি, কিন্তু যখন আমরা বুঝলাম সে চে গুয়েভারা হতে চায়, তখন আমি বললাম যে বিপ্লব আমদানি রপ্তানি করা যায় না, এটি হলো তার সাথে। সে থেকে বন্ধু হতে পারে, কিন্তু আমদানি রপ্তানি হয় না। সুতরাং তোমার যে চেষ্টাটা তুমি করছো এটা ফিজিবল। সে মোটেই ওটা তার কঠিন, সে অত্যন্ত রোমান্টিক। এই জাতীয় জিনিস করতে হলে তাদেরকে রোমান্টিক না হলে করা সম্ভবপর না। হয়তো তার বয়সটাও তার একটা কারণ। সে ইনসিস্ট করে কেবল তাই না, আমার একটা ধাতা ছিল যারা ডাচ, সে তাদের পক্ষ হয়ে তার রিপ্রেজেন্টেটিভ হয়ে কাগজ জোগাড় করে আসলো। তখন আমরা বুঝলাম যে এত ভয়ঙ্কর, এর এই উন্মাদনাটা আমাদেরকে বিপদে ফেলতে পারে। বিশেষ তৎকালীন সময় সরকারের যে ফ্যাসিস্ট চরিত্রটা যত বেশি পরিষ্কার হচ্ছিল, আমাদের সাবধানতার প্রয়োজন ছিল। এবং কেবল তাই না, তাকে অ্যারেস্ট করার পরে আমাকেও এই জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হয়েছিল। তা কেবল আমরা রক্ষা পাই, তার মতো হয়তো আমাকেও জেলে থাকতে হতো। আমি তার সেই দাতা গোষ্ঠীকে লিখেছিলাম, তুমি টাকা দিয়েছো বলে আবার মাথা কিনে আনো, আমি কোনো বিদেশি, তুমি হিসাবটা অডিটার পাবে, কিন্তু এখানে দিক নির্দেশনা দেওয়ার জন্য ওই এই জাতীয় স্বপ্ন হতে পারে না। লেনিন সুইজারল্যান্ডের থেকে বিপ্লব করেছে, সে সোভিয়েতের লোক ছিল, কিন্তু ও তো বাঙালি না। এই একটা, তো ওই চিঠিটার কারণেই আমাকে জেলে যেতে হয়নি। তাহলে তার সাথে কিন্তু তাহলে ওই জেলে গেলে আর্মি সরকারের আমাকে ছড়া থেকে, ওর বেলাতে ওর তো ডাচ সরকার ছিল, ডাচ সরকার ছিল না। তবে এই জাতীয় লোক থাকে, এই জাতীয় উন্মাদনা, পৃথিবীর পরিবর্তন অনেকেই করতে চায়, সেও তাদের একটা। তাকে তো বোধহয় আর ইন্টারভিউ করতে পারবেন না, সেটা সে মারা গেছে। আমার বাংলাদেশের বিষয়ে তার তো আগ্রহ চিরজাগরুকই ছিল মনে হয়। এই যে ঢাকার গার্মেন্টস ওয়ার্কার্সদের নিয়ে যে বইটা লেগেছে, এটা আমাদের হায়দার আকবর খান রনু বাংলা অনুবাদ করেছেন। কালকেও দেখলাম পথে একটা ধুলায় লুটাচ্ছে, মানে লোক কেউ আলোচনা করে না মনে হয়। আমি নিজে ইংরেজিটা দেখিনি, কিন্তু ওই বাংলাটা দেখলাম। এটা বেশ ভালো সিরিয়াস বই, অনেক গবেষণা করেছে। তারপরে শেষে যে সমীর আমিন ইন্ট্রোডাকশন করেছে একটা বই, আপনি প্রচ্ছদ দেখালেন, মিলিটারাইজড ফিনান্স নিয়ে, সেটাও তার সমস্ত লেখার মধ্যে দেখা যায় তাকে তখন আমরা পত্রিকায় পড়েছিলাম একজন ডাচ ট্রটস্কাইট ধরা পড়েছে। হ্যাঁ, ও কথার মধ্যে কোথাও একটু করে আছে, ট্রটস্কি রেফারেন্স একটু দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে উনি শেষের দিকে আবার কবি নজরুল ইসলামের উপরেও লিখেছিলেন, মৌলানা ভাসানীর উপরেও লিখেছেন। তাতে মনে হচ্ছে বাংলাদেশ তাকে ছাড়লেও তিনি বাংলাদেশকে ছাড়েননি। ঠিক এখানে আমি একটু যুক্ত করি, একটা চমৎকার একটা কনস্টেলেশন যেটা আপনি আপনার ফিল্মে ধরার চেষ্টা করছিলেন, সেটা হচ্ছে যে চে গুয়েভারা, এবং চে গুয়েভারা থেকে তারপর ভাসানী এবং ভাসানীর সঙ্গে আবার জাস্টিফিকেশন হচ্ছে সিরাজ শিকদারের, এবং তারপর আমরা দেখলাম নজরুল ইসলামকে তিনি খুব পছন্দ করতেন। No, he became a formidable scholar. And he became a formidable scholar, and just can resist telling you something, but personal একটা নোট দিই। আমি ওনার ইয়েতে দেখলাম যে কি আছে বুকশেল বাংলা ইংরেজি বইটি মিলিয়ে একটা বই আছে নজরুল অ্যান্ড ইভ্যালুয়েশন। ওইখানে ঘটনাক্রমে আমার একটা দীর্ঘ ভ্রমণ আছে, তো আমি ওই নজরুল অ্যান্ড ইভ্যালুয়েশন যেটা নজরুল ইনস্টিটিউট বের করেছিল তার মধ্যে, which is very interesting. Recently, Daily Star এ তার লেখা ছাপা হয়েছে ওই নজরুলের উপরে। এই গত বছর মারা যাওয়ার একটু আগে। আচ্ছা, আপনি আরেকটা আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, তো আর প্রশ্নটাও আছে। আমি প্রথমে নাইমকে অসম্ভব ধন্যবাদ দিতে চাই যে নাইম একটা প্রায় বিস্তৃত চরিত্রকে সামনে নিয়ে এসেছেন। পিটারের নিয়ে তো বলার অপেক্ষা নেই, তার কাজের একটা জিনিস ভালো বলতে পারবেন সেই সময় তার সাথে যারা রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ছিলেন। এবং আমার মনে হয় দুঃখজনকভাবে বাংলাদেশে কাউকে আমি লিখতে দেখিনি। পিটার নিয়মিত হলিডেতে লিখতেন, পিটারের ঘনিষ্ঠ রাজনৈতিক সঙ্গীরা ছিলেন,
আমি যতদিন জানি তারা এমনকি শেষ সময় পর্যন্ত কলকাতায় গিয়ে তার সাথে দেখা করতেন। এই নিয়ে গত ফেব্রুয়ারি মাসে রতন ঘাসনবিশ কলকাতার ইউনিভার্সিটির প্রফেসর, উনি একটা স্মৃতিকথা লিখেছেন 4-5 ইয়েতে পিটারকে নিয়ে, এবং পিটার কেন হয়তো নিঃসঙ্গ এবং নেদারল্যান্ডে, যাই হোক। তো এইটা বাংলাদেশের আমাদের অনেককে স্মৃতি কি করবে। পিটারকে আমি দেখেছি ছাত্র অবস্থায়, আমি তখন হাই স্কুলের ছাত্র। পিটার নিয়মিত যেতেন আপনার বাংলা বাজারে, চীনা বইয়ের দোকান ছিল চলন্তিকা বইঘর, মোশাররফ হোসেন ভুইয়াটার মালিক ছিলেন ওইখানে, নুরুল হুদা কাদের বক্স, হ্যাঁ, চীনপন্থী ইয়ে ছিলেন, ওনারা নিয়মিত বুঝতেন, এবং পিটার সাইকেল চালিয়ে নিয়মিত ওই দোকানে গিয়ে আড্ডা মারত। এটা হচ্ছে পিটারের আমার স্মৃতি। তারপরে তো 75 সালে তার গ্রেফতার ইত্যাদির ব্যাপার আছে। পিটারকে আমাদের মূল্যায়ন করা উচিত। নজরুলের ব্যাপারে লোকজন বলছেন তেভাগার এত বড় আন্দোলন, সেটাতে নারীদের যে ভূমিকা, আমাদের ইতিহাসবিদদের চোখে কিন্তু এটা অনেক পরে, সে রিসেন্ট এটা নিয়ে কাজ হচ্ছে। পিটারের একটা অন্যতম বড় কাজ হচ্ছে আপনার তেভাগা আন্দোলনের নারীদের ভূমিকা নিয়ে, এবং তার ওখানে রেফারেন্স এবং বিবলিওগ্রাফি দেখলে বোঝা যায় সে কি পরিমাণ খেটে ওই বইটা তৈরি করেছে। বিশাল তারিয়ে পিটার অবশ্যই এটা খুব ভালো গবেষক। আমরা জানি নজরুলকে নিয়ে আছে, পিটার মনে হয় নজরুল একাডেমিতে এসে নজরুলের উপর পেপারস পড়ে গিয়েছে। হ্যাঁ, এটা খুবই ভালো, এবং আন্তর্জাতিকভাবে নজরুলকে নজরুলের মতো করে দেখানোর এই কৃতিত্বটা পিটারকে আমাদের দিতে হবে। তেভাগার যে ইতিহাসের একটা অন্য ধারা তৈরি, সেটার কৃতিত্ব পিটারকে দিতে হবে। শান্তি আন্দোলন, আপনার পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলন, এগুলোর ব্যাপারে তার যে গবেষণা আছে, হ্যাঁ, এবং আমার মনে হয় আসলে বাংলাদেশ, পিটারকে আমি যদি একভাবে বলি, পিটার হচ্ছে এক অর্থে সাংবাদিক হিসেবে এডগাস্টো যেমন চায়না, পিটার অনেকখানি বাংলাদেশকে বোঝা, বাংলাদেশকে তুলে ধরা, এবং বাংলাদেশে ভুলভ্রান্তি যাই হোক, বাংলাদেশের বামপন্থী সংগঠনগুলো এবং তাদের কর্মীদের এবং তার ব্যাপারে তার যে আগ্রহ এবং নিষ্ঠা, এটা খুব প্রশংসনীয়।